দুর্ঘটনাটা প্রথম কথা হচ্ছে রেল দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আজকে ভারতবর্ষের সরকারকে আমি নিজে পার্লামেন্টে বলেছি যে ভারতবর্ষের সরকার ডেডিকেটেড ফ্রেট করিডোর করার জন্য ব্যস্ত, তারা হাই স্পিড রেল করিডোর করার জন্য ব্যস্ত, বোম্বে আহমেদাবাদ বুলেট ট্রেন চালানোর জন্য ব্যস্ত, যেখানে 1 কিলোমিটার বুলেট ট্রেন করতে গেলে কয়েকশো কোটি টাকা খরচ হবে, সেগুলো সম্পূর্ণ করতে তারা ব্যস্ত। অথচ ভারতবর্ষে প্রতিদিন 2.5 কোটি মানুষ ভারতবর্ষে প্রতিদিন ট্রেনে যাত্রা করে। ভারতবর্ষে যত মানুষ প্রতিদিন ট্রেনে যাত্রা করে, যদি 1 বছর তাদের সংখ্যাটা আমরা যোগ করি, তাহলে সারা পৃথিবীর যত জনসংখ্যা তার থেকে বেশি জনসংখ্যা ভারতবর্ষের ট্রেনে যাতায়াত করে প্রতি বছর। সেই ট্রেনের নিরাপত্তা সব থেকে বড় দায়িত্ব সরকারের, রেল দপ্তরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেফটির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত বিষয় নজর দেওয়া উচিত, রেল দপ্তর সেখানে নজর দিচ্ছে না। তার একটা বড় অংশ বলি আপনাদেরকে, যেটা হচ্ছে কি, যে রেলের সুরক্ষা কোষ, রেলের ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড, ডিআরএফ, এই সমস্ত ফান্ডে টাকা বরাদ্দ হচ্ছে না। যে টাকা বরাদ্দ না হলে রেলের যে লাইন, যেটাকে আমরা ট্র্যাক বলি, সেই ট্র্যাক রিনিউয়াল, ট্র্যাক রিপ্লেসমেন্ট, অন্যান্য যে সমস্ত সেফটি ফিচার আছে, অর্থাৎ রেলকে নিরাপদভাবে চালানোর জন্য যে সমস্ত বিধি ব্যবস্থা করা দরকার, সেখানে যে খরচা দরকার, সেই খরচার টাকা আজকে সরকার দিচ্ছে না। তার পাশাপাশি আমি কালকেও বলেছি, যে পরিমাণ রেলের কর্মচারী দরকার, নিরাপত্তার দায়িত্বে যারা আছে, তাদের যে সংখ্যার, সে সংখ্যার কর্মচারী সেখানটাই বড়সড় শূন্যপদ তৈরি হয়েছে, সেগুলো ফিল আপ করার কোনো ব্যবস্থা হচ্ছে না। তাহলে রেলের নিরাপত্তাটা আসবে কি করে? 3 নম্বর, দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছে রেলের কোচ পাল্টে দাও, আইসিএফ থেকে এলএইচবি, তাও এলএইচবি 2 দশকের পুরনো হয়ে গেছে। এখন ট্রেন সেট কোচ আনা যেতে পারে। আজকে কোচ ঠিক না থাকলে কত বড় অ্যাক্সিডেন্ট হয় তার প্রমাণ আজকে এই গুয়াহাটি বিকানির এক্সপ্রেসের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে। অন্তত এলএইচবি কোচ থাকলে ঘাড়ের উপর কোচ ওঠে না, এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে না। ট্র্যাক রিনিউয়াল যদি ঠিক থাকে তাহলে ডিরেল হয় না। শুনলে আপনারা অবাক হবেন যে ভারতবর্ষে আজকের দিনে যত রেলের অ্যাক্সিডেন্ট ঘটছে, তার 53% লাইনচ্যুত হওয়ার কারণে। আবার বলি, ভারতবর্ষে যত রেলের দুর্ঘটনা ঘটছে, তার 53% ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে। তাহলে বুঝতে পারছেন যে লাইনচ্যুত হওয়ার বিষয়টা যদি ঠেকাতে পারি আমরা, তাহলে 53% রেলের অ্যাক্সিডেন্ট কমবে। আর সেইটা করতে গেলে আমার প্রয়োজন কি? ট্র্যাক রিনিউয়াল, ট্র্যাক রিপ্লেসমেন্ট, অর্থাৎ পুরনো রেলের পট্টি সরিয়ে দাও, নতুন রেল লাগাও। তার জন্য ফান্ড আছে, বরাদ্দ আছে আলাদা আলাদা। রাষ্ট্রের হাতে আছে সুরক্ষা কোষ, তার জন্য মানুষ সেখানে পয়সা দেয়, সেচ দেয়। তার জন্য আছে ডিআরএফ, ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড, সেখানে সরকার টাকা দেয় না। কারণ সরকারের লক্ষ্য হচ্ছে রেল চালিয়ে লাভ নেয়, রেলকে বেচে দাও। আজকে রেলের যে পারফরমেন্স, একটা রেলের দক্ষতা যোগ্যতা দেখা হয় অপারেশন রেশিও দেখে। সেই অপারেশন রেশিও কোথায় পৌঁছেছে? ভারতবর্ষের রেলকে আজকে সব কিছু হিসাব করলে দেখা যাবে 131 টাকা খরচা করতে হয় 100 টাকা রোজগারের জন্য। ফলে সরকারের রেল চালিয়ে লাভ নেই বলে তারা রেলকে বিক্রি করে দিতে চাইছে। আর রেলকে যত বিক্রি করে দিতে চাইছে, রেলকে যত বেসরকারি হাতে তুলে দিতে চাইছে, তত বেশি বেশি করে রেলের সুরক্ষার রক্ষণাবেক্ষণ বা অন্যান্য যে সমস্ত বিষয় যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজন, সেখানে সরকার থাকছে উদাসীন, সেখানে সরকার মাথা ঘামাচ্ছে না। ফলে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে।
দাদা আজকে কোনোদিন 1800 তার মানেটা কি? তার মানেটা যে ওখানে এই মুর্শিদাবাদে 1 লাখ করে দেওয়া যে আমাকে দায়িত্ব দিন, এবং আমি যেরকম বলবো সব চলে আসুন, স্বাস্থ্যের যারা কর্মচারী আছে তারা চলে আসুন, তারা কিট নিয়ে চলে আসুন, টেস্ট কিট নিয়ে চলে আসুন, আমরা এখানে করে দিচ্ছি 1 লাখ করে দেবো। এখন ভাইপো বলা মানে তো সরকার চলে যাচ্ছে। একটা মডেল করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্বাস্থ্যের কর্মচারীরা চলে যাচ্ছে, ডাক্তার চলে যাচ্ছে, নার্স চলে যাচ্ছে, রেকর্ড করতে হবে। আর আমাদের এখানে দিচ্ছে না, তাই পাচ্ছি না আমরা। কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের পরিকাঠামো এইরকমই, তার প্রমাণ হয়েছে, তার নগ্ন দশা প্রমাণ হয়ে গেল যে কেন আমরা ডায়মন্ড হারবার মডেল সব জেলায় করতে পারলাম না। এটা কি কোনো এমপির ক্রেডিট? তা যদি হয় তাহলে আমি এমপি, আমি চাইছি যে আমাকে 1 লক্ষ টেস্ট কিট দেওয়া হোক, আমি করে দেখিয়ে দেবো, একদিনে করে দেখিয়ে দেবো মুর্শিদাবাদে, 1 লাখ করে দেখিয়ে দেবো একদিনে। আমি যেরকম বলবো আমার কথাগুলো মেনে নাও। আজকে ভাইপো মানেই সরকার, সরকার মানেই ভাইপো। তাই দিদি আর ভাইপোর সরকার। ডায়মন্ড হারবারে 53,000 পরীক্ষা হওয়া মানে সরকার সেখানটা গিয়ে পরীক্ষা করে এলো। সেই সরকারের পরিকাঠামো সর্বত্র উঠিয়ে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারকে মডেল বানানো হলো। সেই সরকারের পরিকাঠামো সর্বত্র নেই, দেওয়া হয় না, ক্ষমতা নেই, তাই অন্য জেলায় হয় না। এটার মধ্যে এত গল্পের কি আছে? এত 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 ঢোল বাজানোর কি আছে? আমাকে দেখে আমি করে দেখিয়ে দিচ্ছি, আমাকে দেখে আমি করে দেখিয়ে দিচ্ছি। এ তো কৃতিত্বের ঢোল বাজছে খালি। কিসের কৃতিত্ব? প্রত্যেকটা এমপিকে সুযোগ দেওয়া হোক। বাংলায় আরো এমপি আছে, সবাই চাই আমরা যে আমাদের এলাকায় মানুষের পরীক্ষা নিরীক্ষা হোক, মানুষের ভ্যাকসিন হোক। আমাদেরকে কোনোদিন ডাকা হয়? আমাদের কোনো দাবি মানা হয়? আমাদেরকে আলোচনা করা হয়? সবাই তো আমরা ভাইপো হতে পারিনি। তা ভাইপো হতে পারার সৌভাগ্য যাদের নেই তারা কিছু পাবে না, তাদের রেকর্ডও হবে না। তাই দিদি এখন এই বাংলায় কোভিডের সংক্রমণ দেখে দিদিকে নিজে ভাবতে হবে যে কেন পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে সংক্রমণের শীর্ষে। এরপর আমাদের হয়তো কোভিড শ্রী পুরস্কার চালু হয়ে যাবে বাংলায়। হাইকোর্ট যা বলেছিল আপনি বাস্তবায়ন 100বার আমরা তো প্রথম দিন থেকে বলেছিলাম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো কি থোড়াই আছে যে গঙ্গাসাগরের লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের টেস্ট করবে। আমি তো আবার বলছি, আরে এই সমস্ত আরটিপিসিআর সার্টিফিকেট কলকাতায় 1000 টাকায় পাওয়া যায়। যদি পশ্চিমবঙ্গ সরকার লাগে আমি তাদের অ্যাড্রেস বলে দিতে পারি। অর্থাৎ এইসব ঢপের কীর্তন করে লাভ নাই। পশ্চিমবঙ্গের এই দুরবস্থা থেকে হাইকোর্টকে বলতে হচ্ছে, তাকে লোক পাঠাতে হচ্ছে। কেন? পশ্চিমবঙ্গ সরকার সব জানে, কিন্তু গঙ্গাসাগর মেলাকে সফল করার মধ্য দিয়ে বার্তা দিতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি দেখো সব পারি, আমি সব পারি। মোদি যেমন হিন্দু, আমি তার থেকে কম হিন্দু নই। তোমরা মোদিকে শুধু একা হিন্দু মনে করো না, আমি মমতা ব্যানার্জি, আমিও হিন্দু, আমিও গঙ্গাসাগর পাড়াই। এই তো বার্তা দিতে চাই, আর তো কিছু না। এই বার্তা দিতে গিয়ে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হলে কোনো অসুবিধা নাই, বার্তা চলে গেল। জীবনের কোনো মূল্য আছে এই সরকারের কাছে না। আজকে তাই হাইকোর্টকে পাঠাতে হচ্ছে সমীক্ষা করার জন্য। সমীক্ষা কি দেখছে তারা? সমীক্ষায় দেখছে গোটা গঙ্গাসাগর মেলায় নিয়ম কানুনের তোয়াক্কা না করে কোভিডের সমস্ত রকম বিধি অগ্রাহ্য করে মেলা চলছে। অবশ্যই প্রমাণ হয়ে গেল যে শাসক দল বলে কিছু নেই, এটা অথর্ব পঙ্গু একটা সরকার চলছে। কারণ বাংলার যারা সরকার চালাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে যখন স্বাস্থ্যমন্ত্রী, তার কাছে সব তথ্য আছে। আর হাজার হাজারে মানুষ আজকে আক্রান্ত হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, তথ্য ধামাচাপা পড়ছে, তথ্য গোপন করা হচ্ছে। টিভি খুললেই আলোচনা চলছে করোনা, অমিক্রন, কোভিড নিয়ে। স্বাভাবিকভাবেই যেখানে রাজ্য সরকার সব কিছু জানে, সেখানে হাইকোর্টকে কেন বলতে হচ্ছে? এটা আমি মনে করি রাজ্য সরকারের অপদার্থতা, অকর্মণ্যতা এবং রাজ্য সরকারের পঙ্গুত্ব প্রমাণ করে। বডি আর কি শুরু হয়েছে, যেহেতু সামনে পুরসভা ভোট, কিন্তু যে গ্রামগুলো ভেঙে যাচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে, সেখানে না হবে না। আমরা তো প্রথম দিনই বলেছিলাম, প্রথম কথা যে টাকাটা স্যাংশন করেছে সেটা মানে হাতির পেটে এলাচির দানার মতো। 1, 2 নম্বর, আমি নিজে সেখানটায় গেছিলাম গত নির্বাচনের সময়। গ্রামের পর গ্রাম উড়ে যাচ্ছে, গঙ্গা জলে তলিয়ে যাচ্ছে,
মন্দির তলিয়ে যাচ্ছে, গ্রাম তলিয়ে যাচ্ছে, বাড়ি তলিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ভোট, তাই গ্রামে কাজ হবে না, মিউনিসিপ্যালিটি এলাকায় কাজ হবে। যদি এটা মিউনিসিপ্যালিটি ভোট না হতো তাহলে গ্রামে কাজ হতো। এই তো চলছে। আর এই কাজ মানে কি, লুটের আরেকটা ব্যবস্থা করা। এই কাজ স্যাংশন করা মানে যে কন্ট্রাক্টর, তাকে বড় চাঁদা দিতে হবে, কারণ টাকা মাটি, মাটি টাকা এই কাজে প্রমাণিত হবে। ওখানে যে পাথর ফেলা হবে, পাথরের যে স্তূপ তৈরি করা হবে, স্ট্যাক যাকে বলে, সেই স্ট্যাক তৈরি করা হয় কী করে জানেন? বলে দেওয়া হয়, কন্ট্রাক্টর বলে দেয় এমন স্ট্যাক করো যেন গরু এপার ওপার হতে পারে। তো তার উপরে দাম ঠিক হয় স্ট্যাকের, গরু যাবে না ছাগল যাবে না কাঠবিড়ালি যাবে, তার উপরে সেখানটাই স্ট্যাকের খরচ তৈরি হয়। এবার সেটাকে মাপ করবে অফিসার, মাপ করে বলবে না সব ঠিক আছে। কিন্তু কন্ট্রাক্টর আর লেবার জানে আমি যে স্ট্যাক বানিয়েছি পাথরের, সেখান দিয়ে গরু এদিক ওদিক চলে যাবে। তার উপর ঠিক হয় স্ট্যাকের দাম কত, সাজানোর খরচ কত। এই চলছে, লুট চলছে। টাকা মাটি, মাটি টাকা রামকৃষ্ণ বলে গেছে, পশ্চিমবঙ্গের শেষ দপ্তর সেটা পালন করছে, দিদির সরকার বলে কথা। যে এই নির্বাচন করোনা সংক্রমণের মাঝে করা উচিত কিনা, এই নিয়ে বেশ কয়েকদিন ধরে সারা বাংলা জুড়ে আলোচনা। পশ্চিমবঙ্গ সরকার কখনো কমিশনের ঘাট দোষ চাপাচ্ছে, কমিশন কখনো সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে যে যার মতন হাত গুটিয়ে থাকতে চাইছে, যেন একটা পাসিং দ্য বাক গেম চলছে। এ বলছে আমার নয়, ও বলছে আমার নয়, তাহলে কার দায়িত্বটা কার? আজকে সুপ্রিম কোর্টকে, এই হাইকোর্টকে সেখানে হস্তক্ষেপ করে নির্বাচন কমিশনকে বলতে হচ্ছে ভাবুন এটা 4 থেকে 6 সপ্তাহ পেছানো যায় কিনা। আমি মনে করি যখন সারা বাংলার মানুষ এটা নিয়ে চিন্তিত, তারা যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে কি তথ্য নেই? এখানকার সংক্রমণের হার কি তাদের জানা নেই? তাদের কি জানা নেই যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সংক্রমণের তালিকায় শীর্ষে পৌঁছে গেছে? তারপরেও কেন তাদের এই গড়িমসি, এবং সেখানে হাইকোর্টকে কেন নির্দেশ দিতে হচ্ছে, আদেশ দিতে হচ্ছে? তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার পঙ্গু, অথর্ব, যে তাদের নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা নেই বা দায়িত্ব নেই? তাই স্বাভাবিক কারণে হাইকোর্টের এই হস্তক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা বলুন, সরকার বলুন, তারা অথর্ব এবং পঙ্গু। হাইকোর্টের এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হল নির্বাচন কমিশনার, তাদের অবস্থাটা কি সেটাও আমাদের বোঝা দরকার। নির্বাচন কমিশনারটা বেচারা, নির্বাচন কমিশনার বাংলার নাক দাঁতহীন একটা বাঘ, নখদন্তহীন একটা ব্যাঘ্র, টুথলেস টাইগার। তার একার কি কিছু করার ক্ষমতা আছে? তাকে রাজ্য যতক্ষণ না বলবে সে কি করে সিদ্ধান্ত নেবে? রাজ্য নিজের ঘাট থেকে বোঝা নামানোর জন্য নির্বাচন কমিশনের ঘাটে চাপাতে চাইছে। কিন্তু আখেরে বারবার করে আমরা বলেছি যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিরাপদ নয়, নিশ্চিত নয়, স্বতঃস্ফূর্ততা থাকবে না, সেই নির্বাচন অন্তঃশ্বাস শূন্য নির্বাচন ছাড়া আর কিছু হয় না। তাই আজকে হাইকোর্টের নির্দেশের পর দেখি রাজ্য এবং নির্বাচন কমিশন তারা কি সিদ্ধান্ত নেয়। দাদা এতে কি মুখ খুলেছেন, এবার তারপরে পরে অপরূপা পোদ্দারও মুখ খুলেছেন যে দলের 2 রকম স্ট্যান্ড হচ্ছে, এই নিয়ে একটা খারাপ বার্তা যাচ্ছে, কি বলবেন? দেখুন, যারা বলছে তাদের সকলকে আমি চিনি, কারণ তারা পার্লামেন্টে আমার সহযোগী। আমার এখানটা একটা প্রশ্ন আছে, মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া এই সমস্ত নেতারা তার ভাইপোর বিরুদ্ধে সমালোচনা করছেন কি? পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টির এমপি হব, তৃণমূল পার্টির নেতা হব, আর সরকারের বিরুদ্ধে বলবো, দিদির ভাইপোর বিরুদ্ধে বলবো, এ ক্ষমতা কোনো তৃণমূল নেতার আছে কি? তাহলে কি এটা আমরা বলতে পারি না যে আজকে ভাইপোর বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে,
সেগুলোর পিছনে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদত আছে। সেখান থেকে প্রশ্ন, এই যে মডেলের কথা বলা হচ্ছে, যে মডেল নিয়ে আলোচনা, ডায়মন্ড হারবার মডেল নাকি একটা মডেল, সেই মডেল ঠিক না বেঠিক, সেই মডেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সার্টিফাই করছেন কি করছেন না, সেই মডেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পছন্দের না পছন্দের না, সেই মডেল বাংলার অন্য জেলায় বাস্তবায়িত হওয়া উচিত কি উচিত না, তার রিপ্লিকেশন হওয়া করা উচিত কিনা, বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন? ইটস এ ডিফেন্ডিং সাইলেন্স। কেন বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন? তার দলের এমপি তার দলের জেনারেল সেক্রেটারির বিরুদ্ধে সমালোচনা করছে, শৃঙ্খলা মানছেন না, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী অদ্ভুতভাবে নিশ্চুপ। এই নিশ্চুপতার মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট প্রমাণ করে দিচ্ছেন যে ভাইপোর সঙ্গে তার বিরোধ শুরু হয়েছে। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভীষণ কি রাবণ সেটা আমার সাবজেক্ট নয়, তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের একজন বড় আইনজ্ঞ, আমি জানি পার্লামেন্টে তৃণমূল দলের হয়ে অনেক বড় ভূমিকা পালন করে, আমরা দেখি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা আউটস্পোকেন পার্সোনালিটি, খাররা কথা বলে, দেখি। প্রশ্ন হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সমালোচনা করছেন, মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদত ছাড়া, মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন অনুমোদন ছাড়া এ মন্তব্য তিনি করতে পারেন না। তৃণমূল দলের মধ্যে আজ যে বিভেদ, যে দূরত্ব, যে অন্তর্কলহের ফল্গু ধারা, তৃণমূল দলের মধ্যে অন্তর্কলহের যে ফল্গু ধারা বইছে, আজকে নেতাদের একে অপরকে দোষারোপ করার মধ্য দিয়ে তা স্পষ্ট। এই অন্তর্কলহের ফল্গু ধারা আস্তে আস্তে আরো বিস্ফোটিত হবে, আপনারা আরো জানবেন, আরো দেখবেন। গোটা তৃণমূল দলটা শুধু দাঁড়িয়ে আছে, আগে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গোটা তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে প্রশাসনের মদত আর তৃণমূল দলের দুর্নীতি, সেই সঙ্গে মমতা ব্যানার্জির প্রতি এখনো বাংলা একটা বড় অংশের মানুষের দুর্বলতা। মমতা ব্যানার্জি কিছু দিলে বাংলার মানুষ মনে করেছে হ্যাঁ অনেক কিছু দিয়েছে। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত বাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারছে। মমতা ব্যানার্জি নিজেকে এখনো জনপ্রিয় করে রাখবার প্রচেষ্টা করছেন, তাতে তার সফলতা এর আগে এসেছে। নিশ্চয়ই সেই সফলতার স্কেল আস্তে আস্তে কমছে। সেই সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর সারা বাংলা জুড়ে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে সমালোচনার সুর প্রকট হচ্ছে, এবং তাদের দলের যিনি স্ট্র্যাটেজিস্ট পিকে, তিনি কার পক্ষে এটা অনুসন্ধান করা উচিত। পিকের সঙ্গে দিদির পোষায় না, পিকের সঙ্গে ভাইপোর পোষায়। এই যে ডায়মন্ড হারবার মডেল, এটা কি পিকের মডেল? নতুন কোনো ব্যক্তিত্বকে তিনি কি খাড়া করতে চাইছেন? প্রশ্ন এখানেও। তাই স্বাভাবিকভাবে এই অন্তর্কলহের ফল্গু ধারা আস্তে 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 সারা বাংলার মানুষের কাছে স্পষ্ট হবে। বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন? প্রশ্ন আমার এখানটাই। এত বড় মডেলের বিরোধিতা, মডেলের সমর্থন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন? যিনি সবসময় কথা বলতে ভালোবাসেন, তিনি আজকে চুপ কেন? আমার এটা বড় প্রশ্ন। এই ডিফেন্ডিং সাইলেন্ট আমাকে অনেক কৌতূহলী করে তুলছে। দাদা, যেখানে সিবিআই ইনভেস্টিগেশন চাইছেন, যে অনেকদিন ধরে রেলের কোনো দুর্ঘটনা হয়নি এবং সামনেই যেহেতু ভোট, এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাই সিবিআই ইনভেস্টিগেশন। দেখুন, রেলের তদন্ত কি হবে রেল ঠিক করবে। সিবিআই কেন যাক, এনআইএ সবাইকে দিয়ে তদন্ত করাতে পারে, তদন্তটা নিরপেক্ষ হোক, আমরাও চাই।
রেলের দুর্ঘটনা সবসময় হচ্ছে। এই রেলের দুর্ঘটনা 2019-এ হয়েছে, দেখিয়ে দিতে পারেন রেকর্ড। এটা না বলে বিজেপি সাংসদের বলা উচিত যে রেল খাতে, রেলের সুরক্ষা খাতে সরকারের বরাদ্দ কমে যাচ্ছে কেন। মূল জায়গাটা এটা, রেলের সুরক্ষা খাতে সরকারের বরাদ্দ কমছে। আজকে কাকোদগার কমিটির যে সুপারিশ, সেই সুপারিশ 2012 সালে দিয়েছে কাকোদগার কমিটি। সেই কাকোদগার কমিটির সুপারিশকে মানা হচ্ছে না কেন? রেলের সেফটি অথরিটি তৈরি হয় না কেন? অনেক প্রশ্ন আছে এগুলো। একটা রেল চালাতে গেলে প্রথম দরকার আমার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই সরকার বুলেট ট্রেন চালাতে ব্যস্ত, এই সরকার প্যাসেঞ্জার ট্রেনের নিরাপত্তা দিতে ব্যস্ত নয়। এই সরকার ডেডিকেটেড ফ্রেট করিডর করতে ব্যস্ত, আরও 3টে ফ্রেট করিডরের ঘোষণা করেছে। কিন্তু আমাদের হাতে যা আছে 66,000 রুট কিলোমিটার, যেখানে প্রতিদিন 2.5 কোটি মানুষ যাতায়াত করছে, সেখানে যে নিরাপত্তা, সেখানে সুরক্ষা, সেখানে ট্রেনগুলোর আরও স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার ব্যবস্থা করা, সেখানকার কোচগুলোকে আরও শক্তপোক্ত দেওয়া, তার জন্য সরকার টাকা খরচ করছে না। ফলে সরকারের উচিত ব্যাক টু বেসিক্স, মূল প্রয়োজনে ফিরে আসা। একটা বুলেট ট্রেন চালানোর জন্য সরকারের মাথা ব্যথা আজকের দিনে মানায় না, কারণ আজকের দিনে আমরা রেলের সাধারণ নিরাপত্তা, রেলের সাধারণ সুরক্ষা দিতে পারছি না, সেখানে বুলেট ট্রেন চালানোর গল্প সরকারের মানায় না।